বাঙালি মানেই এক কাপ ধোয়া ওঠা চায়ের সঙ্গে তর্ক, গল্প, আড্ডা। প্রথম প্রেমের প্রস্তাব থেকে প্রি ওয়েডিং সবকিছুতে জুড়ে আছে চা। আর বাঙালির চা সংস্কৃতি কিন্তু গড়ে উঠেছে কলকাতাকে কেন্দ্র করেই। তবে একটা মজার বিষয় হলো, চাকে কলকাতায় আনার বিষয়ে বাঙালির থেকে কিন্তু সবচেয়ে বেশি এগিয়ে ছিল ইংরেজরাই। বলা যেতে পারে এক প্রকার চীন থেকে চুরি করেই চাকে এই দেশে নিয়ে এসেছিল ইংরেজরা। কিভাবে, সেই গল্পই তো আজকে তোমাদের সামনে আমি বলবো। সেটা ছিল 1800 সাল। পলাশির যুদ্ধ থেকে বাংলার দেওয়ানি নিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন বাংলার সর্বেসর্বা। ইস্ট ইন্ডিয়া কোম্পানির অন্যতম মূল্যবান পণ্য ছিল চা। কিন্তু ভারতে চায়ের উৎপাদন তো হতো না, তাদের সবসময় নির্ভর করে থাকতে হতো চীনের উপর। এবার তারা মরিয়া হয়ে উঠল ভারতে চায়ের একটি বিকল্প উৎস খুঁজে পেতে। এই কাজে তাদের সবচেয়ে বেশি সাহায্য করেছিল দুজন স্কটিশ ভাই, রবার্ট এবং চার্লস বোস। তারা দেখল আসামের সিংফু উপজাতি একটি গাছের পাতাকে জলে ফুটিয়ে পান করে। একটু অনুসন্ধান করেই তারা বুঝতে পারল এটি আসলে চা পাতা, যেটি আসামে প্রাকৃতিকভাবেই জন্মায়। এবার তারা চেষ্টা করল সেই চাকে বাণিজ্যিকভাবেই ফলাতে। শুরুটা হয়েও ছিল, গঠিত হলো আসাম কোম্পানি, প্রথম যৌথ মূলধনী চা কোম্পানি। কিন্তু সাফল্য পেল না, কারণ চীনা চায়ের সঙ্গে ভারতীয় চায়ের স্বাদে গন্ধে আকাশ পাতাল পার্থক্য। এবার হাল ধরলেন তৎকালীন গভর্নর জেনারেল লর্ড বেন্টিং। তিনি বুঝলেন শুধুমাত্র চা গাছকে রোপণ করলেই হবে না, তার চাষের পদ্ধতি না জানলে চায়ের উৎপাদন ভালো হবে না। এবার তিনি করলেন একটা মাস্টার প্ল্যান। স্কটিশ উদ্ভিদবিদ রবার্ট ফরচুন, তাকে নিয়োগ করা হলো চীন থেকে চা গাছ এবং চা চাষের পদ্ধতি জেনে আসার জন্য। কিন্তু চীন কেন ব্রিটিশদের হাতে তাদের চায়ের ফর্মুলা তুলে দেবে? তাহলে উপায় একটাই, ছদ্মবেশ। ফরচুনের শারীরিক গঠন ছিল খানিকটা চীনাদের মতোই। তার সঙ্গে সে তার মাথার চুল পুরো কেটে ফেলল আর পরে নিল চীনা সরকারি কর্মকর্তার ছদ্মবেশ। দেখে শুনে তাকে ব্রিটিশ বলে ধরবে এমন সাধ্য কিন্তু কারুর ছিল না। 3 বছর ধরে চীনের বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করে সে জানল কিভাবে চীনারা এত সুন্দর সুগন্ধি চা চাষ করে, আর সংগ্রহ করল নানান ধরনের চা গাছের চারা ও বীজ। তার কাজ শেষ হওয়ার পর একদিন অন্ধকার রাতে জাহাজে করে পাড়ি দিল ভারতের উদ্দেশ্যে। আর সেই জাহাজে ছিল বিপুল পরিমাণে চা গাছের চারা বীজ, তার সঙ্গে 6 জন চীনা চা গুরু, যারা ভারতে এসে চায়ের চাষ শেখাবে একেবারে হাতে কলমে। কিন্তু এত কষ্ট করেও সফলতা আসলো না, আবারও ব্যর্থতা। আসামের আবহাওয়া ও মাটিতে চীনা চা গাছকে বাঁচানো গেল না। এবার উপায় বের করলেন ডেনিস বংশোদ্ভূত উদ্ভিদবিদ নাথালিন ওয়ালিস। তার কিন্তু আরেকটা পরিচয়ও ছিল। তার হাত ধরেই কলকাতা বোটানিক্যাল গার্ডেনে চলছিল বিভিন্ন ধরনের উদ্ভিদ নিয়ে যুগান্তকারী গবেষণা। এই বিজ্ঞানী গবেষণা করে দেখলেন আসামের চা গাছ ও চীনা চা গাছ একই প্রজাতির, শুধু অঞ্চলভেদে তাদের গঠন বৈচিত্র্য আলাদা। দুটি চা গাছের প্রজাতি ছিল ক্যামেলিয়া সিনেসিস। এবার গবেষকরা চীনা চা গাছের পেছনে সময় নষ্ট না করে আসামের চা গাছের দিকেই লক্ষ্য দিলেন। তবে এবার শুধু ওয়ালিস নয়, তার সঙ্গে যুক্ত হলেন আরও একজন, রবার্ট থমাস। সালটা 1833। রবার্ট থমাস ভাগ্য অন্বেষণে কলকাতায় আসেন। তার ছিল নীল, রেশম, তুলা আর চায়ের ব্যবসা। তিনি দেখলেন কলকাতায় চায়ের জন্য একটা উপযুক্ত ক্ষেত্র পাওয়া যেতে পারে। তিনি স্থাপন করলেন থমাস অ্যান্ড কোম্পানি, কলকাতায় ভারতীয় চায়ের প্রথম নিলাম পরিচালনকারী প্রতিষ্ঠান। এবার বিজ্ঞানীদের হাত ধরে আসামের বিভিন্ন জায়গায় শুরু হলো চায়ের চাষ। পাশাপাশি দার্জিলিংকেও বেছে নেওয়া হলো চায়ের উপযুক্ত স্থান হিসাবে। আর এখান থেকেই উৎপন্ন হতে থাকলো বিশ্বের অন্যতম সেরা সুগন্ধি চা। তবে শুধু চায়ের উৎপাদনই হলো না, তার সঙ্গে চায়ের নিলামের বাজারও প্রতিষ্ঠিত হলো থমাস কোম্পানির হাত ধরে।
কলকাতা প্রতিষ্ঠিত হল বিশ্বের চা বাণিজ্যের অন্যতম প্রাণকেন্দ্র হিসাবে। কলকাতার সঙ্গে জুড়ে গেল চায়ের সংস্কৃতি। অলিতে গলিতে বাড়ি রাতিতেও তাই চা হয়ে উঠল সবচেয়ে ভরসাযোগ্য ও নির্ভরযোগ্য উপাদান। তাহলে এক কাপ গরম চা হাতে নিয়ে আমার এই গল্পটা শুনতে কেমন লাগলো জানাবে কিন্তু।